হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাসেস। আমাদের ক্লাসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো এবং সঠিকভাবে স্ক্রিনটুকুকে দেখতে পাচ্ছ। যারা নতুন আমার ক্লাসে তাদেরকে আমি জানিয়ে রাখি, আমি নন্দিতা ঘোষ এবং আমি সাধারণত ভাবে তোমাদের বাংলা এবং সিডিপি বিষয় দুটো দেখিয়ে থাকি। বাংলার বলার বিষয় নিয়ে অনেক ক্লাসেস গুলো তুমি এই ভিডিওর আহ নিচেও পাবে, উপরেও পাবে, চ্যানেলে পাবে। যারা এসএলএসটি বা অন্যান্য বিষয়গুলোতে প্রিপারেশন করছো তাদের জন্য আজকে আমি যে ক্লাসটা নিয়ে তোমাদের সঙ্গে যুক্ত হয়েছি সেটা হচ্ছে সিডিপি। কি রয়েছে? সিডিপি, যেটাকে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি বলা হয়ে থাকে, যেটাকে আমরা সাধারণত বাংলা ভাষায় বলে থাকি শিশু মনস্তত্ত্ব। অনেকের কাছে নতুন এবং অনেকের কাছে পুরনো একজন ব্যক্তিত্ব। আমি আমার একটু পরিচয় দিয়ে দিই। আমি নন্দিতা ঘোষ এবং আমার চ্যানেলের নাম বিয়রসেলফ বাই নন্দিতা ঘোষ। আমি সাধারণত ভাবে তোমাদের মোটামুটি ভাবে শিক্ষকতা লেভেলের যতগুলো এক্সাম হয় তার সাপেক্ষে কিছু ক্লাসেস তোমাদের সাথে শেয়ার করে থাকে এবং ফ্রি অফ কস্ট শেয়ার করে থাকে। তার কোনো বাণিজ্যিক কোনো উদ্দেশ্য নেই, কোনো ধরনের কোনো পেছনের ইন্টেন্সিটি নেই। এগুলো অনেক সময় ছাত্রছাত্রীদের কাছে থাকে, যে মনের মধ্যে থাকে তাদের, তার জন্যই বারবার করে বলে দেওয়া। তো আজকে আমরা একটা নতুন ক্লাস করব এবং এটা আমাদের ক্লাস কিন্তু 11 নাম্বার। যারা কাদের জন্য এটি উপকারী একটি ক্লাস তাদের জন্য বলে রাখি, সিডিপি বিষয়টি সাধারণত ভাবে আমরা যারা শিক্ষকতা লেভেলে পরীক্ষা দিয়ে থাকি বা শিক্ষকতা করা যাদের স্বপ্ন হয়ে থাকে তার একটি প্রথম ফেজ। মানে আপনি যদি ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে থাকেন, তার যেরকম 3টে ধাপ থেকে থাকে, ঠিক তেমনই ভাবে আপনি যখন টিচিং এক্সাম দেবেন কোনো কোনো ক্ষেত্রে একটি ধাপ থাকে, যেমন ডাব্লিউবি টেট এর ক্ষেত্রে একটি ধাপ থাকে, কিন্তু সিটেট এর ক্ষেত্রে 2টি ধাপ থাকে। কিরকম 2টি ধাপ? আপনাকে সিটেট এর মাধ্যমে নিজেকে অ্যাজ আ টিচার হিসেবে প্রথমে কোয়ালিফিকেশন একটা নাম্বারকে তুলতে হবে। তারপর আপনি মেন্সে যেরকম করে পরীক্ষা দেন সেরকম ভাবে। যাদের মূলত শিক্ষকতা বিষয়ে স্বপ্ন রয়েছে, যারা মূলত ভাবে টিচার, প্রাইমারি টিচার, আপার প্রাইমারি টিচার, বা যারা স্কুল লেভেলে পড়াশোনা করাতে চান বা করতে চান, এছাড়াও যারা নেট সেট পেপার দিয়ে থাকেন তাদের একটা টিচিং অ্যাপটিটিউড বলে একটা পেপার থাকে। এই সমস্ত যে পেপারগুলোর কথা বললাম সেই সমস্ত পেপারগুলো কিন্তু সিডিপি ওরিয়েন্টেড। এবং আপনি বাইরের স্টেটে যদি যান সেখানে এস্টেট নামে একটি বিষয়কে পাবেন। বিভিন্ন এস্টেটের জন্য হয়ে থাকে, অর্থাৎ স্টেট অর্থাৎ রাজ্যের টেট যেটা হয়ে থাকে, সেখানে আপনি এই সিডিপি বিষয়টিকে পাবেন এবং তার সাপেক্ষে 30টার মতো প্রশ্ন কিন্তু আমরা পাই। আপনি এখানে এই প্রত্যেকটা পরীক্ষা যেখানে নামগুলো দেওয়া রয়েছে সেই প্রত্যেকটা পরীক্ষার জন্য আপনি সিডিপি কে ফলো করতে থাকেন পারেন, যদি আপনার স্বপ্ন টিচার হওয়া হয়। এইটুকুনি আগে বলে দেওয়ার বিষয়। অনেকের হয় না, ঠিক আছে? যদি না হয়ে থাকে সেই বিষয়টা আলাদা। সিডিপি অনেকের কাছে পরিচিতই নয়, এরকমও একটা বিষয় হতে পারে। তো সেই জায়গা থেকে সরে এসে আমরা মূলত ভাবে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে সিডিপি কে একটু দেখানোর, একটু বোঝানোর, কিভাবে কি করছি, কিভাবে করলে বিষয়টা আরো বেশি বেটার হয়, কিভাবে বোঝালে বেটার হয়, কিছু কথার মাধ্যমে বিষয়বস্তুগুলোকে বোঝানোর চেষ্টা করব। 11 নম্বর ক্লাস মানে বুঝতে পারছেন এর আগে 10টা ক্লাস হয়ে গেছে। যদি দেখতে হয় এবং বুঝতে হয়, সিডিপি কে সহজ ভাষায় বুঝতে হয়, অবশ্যই 10টা ক্লাস কিন্তু ঝটপট দেখে নিতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে যে ক্লাসগুলো কেমন হচ্ছে। এই মুহূর্তে যারা বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস রয়েছেন বা যারা বিহারের পার্শ্ববর্তী অঞ্চলের স্টুডেন্টস রয়েছেন, যাদের বাংলা ভাষা রয়েছে, তারা যদি সিডিপির ক্ষেত্রে কোনো পরীক্ষা দিতে চান বা আপার প্রাইমারি ক্ষেত্রে বা স্টেটের ক্ষেত্রে কোনো পরীক্ষা দিতে চান বা ডাব্লিউবি টেট দিতে চান বা ত্রিপুরা টেট দিতে চান বা সিডিপি ক্ষেত্রে সিটেট দিতে চান, এই প্রত্যেকটা ক্ষেত্রে সিডিপি আপনার জন্য উপকারী। ঠিক আছে? মানে আপনি এখান থেকে ক্লাসগুলো দেখলে আপনার পরীক্ষাটা আপনি উতরে দিতে পারবেন, এইটুকুনি আমি আপনাকে এসিওর করতে পারি। ঠিক আছে? সো বাকি ক্লাসগুলো দেখবেন এবং আজকে 11 নম্বর ক্লাস দেখে অবশ্যই জানাবেন যে ক্লাসটা কেমন লাগলো, কতটি উপকারী হলো। একটু চলে যাই ক্লাসে। চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির একটা অংশ। আমরা আজকে যে বিষয়টা শিখবো, টপিকটা প্রথমেই আপনারা দেখেছেন যে সেই বিষয়টির নাম হচ্ছে লার্নিং ডিসেবিলিটিস। লার্নিং ডিসেবিলিটিস কি জিনিস হয়ে থাকে বা লার্নিং ডিফিকাল্টিসও হতে পারে, যেখানে দাঁড়িয়ে কোনো একজন বিশেষ শিশুকে আমি অ্যাড্রেস করে থাকি। হঠাৎ করে মনে হচ্ছে ম্যাডাম হঠাৎ করে এটা কি বলতে শুরু করলেন, কিছুই বোঝা যাচ্ছে না। যদি আমি আপনাকে সহজ ভাষায় চলে যাই একটু, আমি আপনাকে 40 জনের একটি ক্লাস দিয়েছি। আপনি যেহেতু শিক্ষক হবেন, আপনি জানবেন শিশুদের সম্পর্কে। কেন জানা প্রয়োজন সেটাও বলে দিই। শিশুদের সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ শিশুরাই আমাদের ভবিষ্যৎ এবং শিশুরা যেহেতু আমাদের ভবিষ্যৎ, তাই তাদেরকে সচেতন রাখা, সতর্ক রাখা, তাদের শিক্ষা ব্যবস্থায় সতর্ক থাকা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে আমাদের হয়তো সামনের দিনগুলো সুন্দর হবে যদি শিশুকে সঠিক শিক্ষা দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা যখন শিশুকে পড়াশোনা করাই, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের শিশুকে পাই।
আপনারা অনেকেই দেখবেন যে আমাদের যখন আগে পড়াশোনা হতো সবাইকে একই ধরনের অঙ্ক দেওয়া হতো, একই ধরনের ইংলিশ দেওয়া হতো। কেউ যদি না পারে তাহলে আমরা তাকে বলতাম কি হলো, তুই পারছিস না কেন, তোকে পারতে হবে। এরকম একটা ভাব কিন্তু আমাদের অনেকের মধ্যে বা আমরা অনেকেই ফেস করে থাকি। মনে রাখবেন, আমাদের যে এখন এডুকেশন সিস্টেম রয়েছে সেটাকে বলা হয়ে থাকে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। কি সেন্ট্রিক? চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। এই চাইল্ড সেন্ট্রিক কথার অর্থ কি? যেখানে বাচ্চারাই সর্বে সর্বা। বাচ্চা যদি আপনার কথা বুঝতে না পারে তাহলে আপনি আপনার সিস্টেমকে চেঞ্জ করুন। বাচ্চাকে চেঞ্জ করবেন না, তাকে পানিশমেন্ট দেবেন না, তাকে কড়া ভাষায় কথা বলবেন না, শারীরিক কোনো ধরনের অঙ্গভঙ্গি তো করাই যাবে না। বুঝাতে পারলাম? এবং এটা ভীষণ লজিক্যাল। কেন লজিক্যাল? প্রথমত বাচ্চারা প্রত্যেকটা বিষয়বস্তুকে পাহাড় প্রমাণ ভরে মনে করে আপনি যখন তাকে দেখান। তাই আপনাকে সহজভাবে প্রেজেন্ট করতে হবে। এবং প্রত্যেকটা বাচ্চা কিন্তু একে অপরের থেকে আলাদা। এই পৃথিবীটা এতটা সুন্দর কারণ এখানে বৈচিত্র্যতা রয়েছে, যেটাকে আমরা ডাইভার্সিটিও বলতে পারি। ঠিক আছে? এবং এই বৈচিত্র্যতা থাকার কারণে এই পৃথিবীটা যেমন সুন্দর, তেমনি মনুষ্য জগতেও আমরা কিছু বৈচিত্র্য দেখতে পারি, অর্থাৎ হিউম্যান বিংস এর মধ্যে। এবার সেখানে কিছু বৈচিত্র্যের মধ্যে আমরা বিভিন্ন ধরনের শিশুকে পাবো। আপনার কাছে যেরকম 40 জন শিশুর আমি উদাহরণ দিলাম, সেখানে 40 জন শিশু কিন্তু 40 রকমের। আপনার শুনে অদ্ভুত মনে হবে, না ম্যাডাম এটা কি করে হয়? বেশিরভাগ শিশু গড়পড়তায় ধরে রাখুন, আপনি বেশিরভাগ শিশু ভালো হয়, আর কিছু শিশু দুষ্টু হয়ে থাকে, কিছু স্পেশাল চাইল্ড এবিলিটি ওয়ালা হতে পারে, বা তা নাও হতে পারে। কিন্তু আমি আপনাকে বলছি যে যদি আপনার কাছে 10 জন শিশু থাকে তাহলে 10 জন শিশু আলাদা আলাদা। কারণ আপনি জেনে রাখবেন, মাতৃগর্ভ থেকে একই ভ্রূণ থেকে তৈরি হওয়া যমজ দুটো সন্তানের মধ্যেও পার্থক্য থাকে। আপনি দুজনকে আলাদা করতে পারবেন। এর মানে এটা হলো যে আমরা যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করি তারা একে অপরের থেকে কিছু না কিছু অংশে বৈচিত্র্য, ভিন্নতা রয়েছে আমাদের মধ্যে। তো সেখানে দাঁড়িয়ে এই ভিন্নতা যখন আমরা দেখতে পাই, সেই ভিন্নতায় কিছু সমস্যাও দেখা যায়। সমস্যাকে আমরা সেটাকে হয়তো সমস্যা ভাবে দেখি, কিন্তু সেটা হচ্ছে যে কিছু শিশু রাগী হতে পারে, কিছু শিশু খুব সহজে বুঝতে পারে, কিছু শিশু থাকবে যে কথা শুনছে না, খুব শুধু খেলে বেড়াচ্ছে, কিছু শিশু বিশেষ স্পেশাল এবিলিটি সম্পর্ক হতে পারে, কিছু শিশু মানসিক দিক থেকে অত্যাধিক মেধা সম্পন্ন হতে পারে, আবার কিছু শিশু এরকম হতে পারে যারা মানসিক দিক থেকে, অর্থাৎ আমরা যখন তাকে পড়াশোনা শেখাচ্ছি সেদিক থেকে সে হয়তো কিছুটা পিছিয়ে রয়েছে। এই প্রত্যেকটা শিশুর জন্য আপনি কিন্তু প্রশ্নপত্র তৈরি করবেন এবং প্রত্যেকটা শিশু সম্পর্কে ভাবা, তাকে বোঝা এবং তাকে বোঝানো আপনার দায়িত্বের মধ্যে পড়ে। বোঝাতে পারছি আমি কি বলছি? আমি বিভিন্ন ধরনের বৈচিত্র্যের কথা বলছি। আমি যেটা প্রথমে উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে লার্নিং ডিফিকাল্টিস, শিখনের অক্ষমতা বা ভিন্নতা। মনে রাখবেন, এই যে আমরা যে শিশুদের পাচ্ছি তাকে আমরা বিভিন্ন ভাবে দেখি। সাধারণ শিশু বা জেনারেল শিশু হিসাবে কিছু শিশুকে পাবেন আপনি, অত্যাধিক মেধা সম্পন্ন একজন শিশুকে পাবেন, আরেকটা যেটা শিশু পাবেন সেটা হচ্ছে বিশেষ শিশুকে পাবেন, এবং আরো বিভিন্ন ধরনের আপনি শিশুকে পাবেন। এবারে এই যে বিভিন্ন শিশুকে আপনি পেলেন তার মধ্যেও কিছু পার্থক্য রয়েছে। কিরকম পার্থক্য? কিছু শিশু এরকম পাবেন যারা কিন্তু ঠিকভাবে বলতে পারছে না, তাদের কথা বলতে গিয়ে সমস্যা হয়। কিছু শিশু এরকম আছে, অর্থাৎ কি বাচিক দিক থেকে সমস্যা, সে শিখতে পারছে কিন্তু তার বাচন ভঙ্গির দিক থেকে সমস্যা রয়েছে, তাই তার শিখতে অসুবিধা হচ্ছে। দ্বিতীয় থাকে কারো শেখারই অক্ষমতা থাকে বা শেখার দিক থেকে সমস্যা থাকে। কিরকম শেখা হতে পারে? লেখা শেখা হতে পারে, পড়া শেখা হতে পারে, কোনো জিনিসকে আত্মস্থ করা হতে পারে, অর্থাৎ কোনো একটা গোটা জিনিস আপনি বোঝানোর চেষ্টা করছেন, সে বুঝতে পারছে না, তাকে ছোট ছোট ভেঙে আপনাকে বোঝাতে হবে। 3 নম্বরে বিশেষ শিশু যেরকম হয়ে থাকে আমাদের স্পেশাল চাইল্ড, সে মানসিক দিক থেকে কোনো ধরনের বিশেষ শিশু হতে পারে বা শারীরিক দিক থেকে বিশেষ শিশু হতে পারে, তার কান বা তার চোখের কিছু সমস্যা থাকতে পারে। এরকম ধরনের সক্ষমতা বিশেষ শিশু আমরা দেখতে পারবো। আবার যেটা দেখতে পারবো সেটা মানসিক দিক থেকে। মানসিক দিক থেকে কিভাবে দেখতে পারবো ম্যাডাম? মানসিক দিক থেকে বিশেষ শিশু হলে তাহলে কি সে পড়তে সক্ষম? অবশ্যই সক্ষম। যেমন পিছিয়ে পড়ার শিশুটিও আপনার মানসিক দিক থেকে হচ্ছে বিশেষ সক্ষমতা যুক্ত শিশু, ঠিক তেমনই ভাবে বলা হচ্ছে যে মেধা সম্পন্ন শিশু, যে ক্রিয়েটিভ লেভেল বা আমাদের গড গিফটেড বলা হয়ে থাকে, এ ধরনের চাইল্ডও কিন্তু আমাদের মানসিক দিক থেকে বিশেষ শিশুর মধ্যে পড়ে। কি বোঝাতে চাইলেন ম্যাডাম? বুঝতে পারলাম না। বিষয়টা হচ্ছে এটা, আমাদের যারা বাচ্চা রয়েছে তারা তো বিভিন্ন বিভিন্ন পার্সন, বিভিন্ন বিভিন্ন মানুষ রয়েছে।
তারা বিভিন্ন ভাবে বড় উঠছেন, বিভিন্ন পরিবেশে বড় উঠছেন এবং ভিন্ন ভিন্ন শরীরে বড় হয়ে উঠছেন। এক্ষেত্রে দেখা যায় যে যেমন ভাবে আমরা মানুষের দিক থেকে ভিন্নতা দেখতে পাচ্ছি, ঠিক তেমনই ভাবে লার্নিং ডিফিকাল্টিজে কিছু ভিন্নতা দেখা যায়। লার্নিং ডিফিকাল্টি কি? আমি তোমাকে কোনো একটা বিষয় শেখানো বা বোঝানোর চেষ্টা করছি, তুমি সেই বিষয়টা সহজে আত্মস্থ করতে পারছো না। হতে পারে আমার সিস্টেমে ভুল আছে, কিন্তু আরো একটা দিক হতে পারে, সেটা হচ্ছে যে বাচ্চাটি তোমার সামনে রয়েছে সেই বাচ্চাটি তুমি যেই সেলফে বলছো সেটা হয়তো সঠিক নয়। সে হয়তো কানে ঠিক করে শুনতে পায় না, তার শেখনির দিক থেকে সমস্যা হচ্ছে, কারণ তার ডিসেবিলিটিস রয়েছে কিছু। সে বিশেষভাবে সক্ষম একজন শিশু, কিন্তু তুমি তাকে আস্তে আস্তে পড়াচ্ছ, তার মানে কি সেখানে তার শিখন অক্ষমতা তৈরি হবে। ঠিক তেমনই ভাবে কোনো বাচিক দিক থেকে আমি তোমাকে কথা বলছি, তোমার কথা বলায় অসুবিধা আছে, বা তুমি আমাকে কোনো কিছু শেখাচ্ছ, আমার বলতে সমস্যা হচ্ছে। দেখবে আমরা প্রচুর শিশুরা ছোটবেলায় দেখতে পেয়েছি যারা ক কে খ বলে, পাখিকে পাখি বলে, শাককে শাক বলে, বলতে পারে না তাই, পায়রাকে পায়লা বলে। এই ধরনের যে বাচিক সমস্যা, এগুলো কিছু কিছু শিশুর ক্ষেত্রে পরবর্তী সময় দেখা যায় যে ঠিক হয়ে গেছে, কিন্তু বিশেষ কিছু জায়গায় দেখা যায় ঠিক হয়নি, কারোর কথা বলতেই সমস্যা হচ্ছে। এরকম ধরনের শিশু তুমি পাবে। তৃতীয় যেটা আছে মানসিক দিক থেকে, যেটা বললাম, কোনো শিশু তোমার সিস্টেম বুঝতে পারছে না, বা তুমি 2 ক্লাসে যে বাচ্চাটাকে পড়ানোর চেষ্টা করছো তার ব্রেন হয়তো ততটা গ্রোথ হয়নি, সেই বাচ্চাটি হয়তো 3 বছর বা 5 বছরের বাচ্চার মতো বিহেভ করছে, এরকম কিছু শিশু তুমি পাবে। শিখন অক্ষমতা তৈরি হচ্ছে, তুমি যেটা শেখাতে চাইছো তুমি সেটা শেখাতে পারছো না, কারণ সে বিশেষ একজন শিশু, তাকে তোমাকে বিশেষভাবে ট্রিট করতে হবে। ঠিক তেমনই ভাবে কোনো একজন ক্রিয়েটিভ চাইল্ড বা গড গিফটেড শিশু, যেটাকে আমরা বলে থাকি, অতিরিক্ত বুদ্ধাঙ্ক সম্পন্ন যেসব শিশু, সাধারণত ভাবে তারাও কিন্তু বিশেষ শিশুর মধ্যে পড়ে। তুমি সাধারণ গড়পড়তা একটা ক্লাসে যা করাবে, সে কিন্তু সেখানে বসে থাকলে বোর ফিল করবে, তার ক্লাসগুলো ভালো লাগবে না, ভীষণ ম্যাড়ম্যাড়ে লাগবে। তার জন্য তোমাকে স্পেসিফিক কিছু তৈরি করতে হবে, সেখানেও একটা সক্ষমতা বা অক্ষমতার জায়গা কিন্তু দেখা যায়। এইবারে আরেকটা যেটা জায়গা দেখা যায় সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে কিছু ডিসেবিলিটিস থাকে, যেখানে সে পড়া বুঝতে পারছে না, যেখানে সে লেখা বুঝতে পারছে না, সে ম্যাথস কে বুঝতে পারছে না। তারে জামি পে আমরা যে সিনেমাটা দেখছিলাম, সেখানে দেখবে ওই বাচ্চাটির সামনে বোর্ডের অক্ষরগুলো খেলে 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 বেড়াচ্ছে, বা সে ডি কে বি লিখছে, বি কে ডি লিখছে, সে পার্থক্য করতে পারছে না। সে 3, 6 এবং 9-এর মধ্যে পার্থক্য করতে পারছে না, উল্টো উল্টো লিখছে। এই যে ডিফিকাল্টিস গুলো, এগুলো কিন্তু সত্যি বাচ্চাদের মধ্যে থাকে। আমরা অনেকে মনে করি যে না, এরকম কোনো বিষয়বস্তু হয় না, বাচ্চারা হয়তো মিথ্যে কথা বলছে। আগেকার দিনে মানুষজন তো ধরে পিটান দিত, যে বলছিস না মানে কখনো এই কাগজের মধ্যে থেকে কোনো অক্ষর উঠতে পারে নাকি, এটা হয় নাকি কখন। আমরা কিন্তু এরকম মনে করি, কিন্তু দ্যাটস ট্রু। এটা কারোর জন্য হয়তো সত্যি, আমি বোঝাতে পারলাম, কারোর জন্য হয়তো সত্যি। ঠিক আছে? এবং সেগুলো তোমাকে মানতে হবে এবং বুঝতে হবে। কেন বুঝতে হবে? প্রথমে এই প্রশ্নটা আসতে পারে যে ম্যাডাম আমি কেন বুঝবো এগুলো? তুমি একজন শিক্ষক বা তুমি একজন পরিবেশের রেসপন্সিবল পার্সন। তোমার পাশে যদি কোনো বাচ্চা থাকে, তোমাকে তাকে আইডেন্টিফাই করতে হবে, তার উপর তাকে তোমাকে ট্রিট করতে হবে। এটা হচ্ছে এডুকেশন ইমপ্লিকেশন। যে কোনো জিনিসকে শেখার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা তোমার সামনে। এবার আমরা লার্নিং ডিফিকাল্টিসকে একটু নিজের ভাষায় আমরা দেখার চেষ্টা করব। কি বলছে দেখো, লার্নিং ডিফিকাল্টিস কি হয় সাধারণত ভাবে, যে কোনো বিষয় যখন বেড়ে ওঠায় শিশুর সঠিক বিকাশের প্রয়োজন হয়, সেজন্য আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের নীতি নিয়মগুলো শিশুর সাপেক্ষে গড়ে তোলার হয়ে থাকে। সেই সাপেক্ষে শিক্ষার স্তরগুলোকে তৈরি করা হয়ে থাকে, শিক্ষার স্তরে সঠিকভাবে বিতরণ করার চেষ্টা করা হয়ে থাকে, কিন্তু এই সবকিছুর পরেও কিছু থেকে যায়, যেগুলো শিশুর বেড়ে ওঠা বা বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। শারীরিক দিক থেকে সেগুলো, কোনো অর্থনৈতিক দিক থেকে সেগুলো, কোনো কোনো ব্যবহার বা অনুভূতিপূর্ণ দিক থেকে কিন্তু হতে পারে, যেগুলো আমি তোমাকে এতক্ষণ বলছিলাম। যে কোনো দিক থেকে হতে পারে। বিভিন্ন মানুষ কিন্তু ব্যতিক্রমী শিশু সম্পর্কে বা সাধারণ শিশু সম্পর্কে বিভিন্ন মতামত দেওয়ার চেষ্টা করেছেন। সেখানে আমরা বিশেষ শিশুকে দেখতে পাচ্ছি, সেখানে বিশেষ বিদ্যালয়ের প্রক্রিয়া করা হয়েছে। সেখানে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে দেখতে পারবো, যেখানে বিশেষ শিশু এবং সাধারণ শিশুকে একত্রে বসে পড়াশোনা করা হচ্ছে। অনেকের কাছে বিশেষ শিশু বা ক্রিয়েটিভ চাইল্ড সম্পর্কে, একটা ক্রিয়েটিভ চাইল্ড বলছি, স্পেশাল চাইল্ড সম্পর্কে একটা প্রশ্ন চিহ্ন থাকতে পারে। মনে রাখবেন, আমরা যে সকল বাচ্চাদের আগেকার দিনে যেগুলোকে আমরা মূলত ভাবে ডিসেবিলিটিস বলে দাগিয়ে দিতাম, তাদেরকে আমরা এখন স্পেশাল চাইল্ড বলি। কেউ হয়তো
কেউ হয়তো ঠিকমতো হাঁটতে পারছে না, সে একজন বিশেষ শিশু। কেউ হয়তো মানসিক দিক থেকে ততটা বেশি এগিয়ে নয় যতটা একটা সাধারণ বাচ্চা বা সাধারণ ক্লাসে পড়া স্টুডেন্ট এগিয়ে, একজন বিশেষ শিশু বা স্পেশাল চাইল্ড। বা কেউ হয়তো চোখে ঠিক মতো দেখতে পাচ্ছে না, বা সে জন্মগত দিক থেকেই জন্মগত ভাবে মূলত সাধারণ শিশুর মতো বেড়ে উঠতে পারেন, তাহলে কি তাদের শিক্ষাটা হবে না? শিক্ষা তো মানুষের বা কোনো জাতির মেরুদণ্ড। যদি সেটা না থাকে, মানুষ বেড়ে উঠবে কি করে? ঠিক ভুল নৈতিকতা বোধ তার মধ্যে গড়ে উঠবে কি করে যদি সঠিক শিক্ষা না হয়? তাই তাদের শিক্ষিত করা প্রয়োজন। এবং এই সকল শিশুগুলোকে যখন আমরা কোনো স্পেশাল বিদ্যালয়ের দ্বারা বা স্পেশাল এডুকেশনের দ্বারা শিক্ষা দিয়ে থাকি, তখন তাদের আমরা স্পেশাল এডুকেশন বা স্পেশাল স্কুলস বলে থাকি, এবং সেই সকল শিশুকে আমরা কিন্তু বিশেষ শিশু বলে থাকি। ঠিক আছে? তো ব্যতিক্রমী শিশুর সম্পর্কে আমরা এখানে কিছু তথ্য দিয়েছি, যারা বিভিন্নভাবে ব্যতিক্রমী হতে পারে, মানে একে অপরের থেকে আলাদা হতে পারে। বিভিন্ন মানসিক অভিজ্ঞার মাধ্যমে তুমি সেটাকে চিহ্নিত করতে পারো যে সে ব্যতিক্রমী। অনেক শিশুকে দেখবে যে সাধারণত ভাবে বোঝা যায় না, আমি যাকে দেখতে চাইছি বা বোঝাতে চাইছি, দেখবে সাধারণত ভাবে শিশুদের মধ্যে বোঝা যায় না যে হঠাৎ করে দেখবে কোনো ডিসেবল চাইল্ডকে তুমি হয়তো দেখে রেকগনাইজই করতে পারছো না যে সে ডিসেবল। তোমাকে কিন্তু সেটা আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? নির্দিষ্ট পর্যবেক্ষণ করতে পারো, কোনো রেকর্ড কার্ডের মাধ্যমে তুমি দেখতে পারো। ব্যতিক্রমী শিশুদের আমরা সাধারণত ভাবে 5 ভাবে দেখতে পারি। কি কি ভাবে? দৈহিক দিক থেকে ব্যতিক্রমী হতে পারে, অনুভূতির দিক থেকে ব্যতিক্রমী হতে পারে, সামাজিক দিক থেকে হতে পারে, মানসিক দিক থেকে হতে পারে, শিক্ষণে অক্ষম শিশু হতে পারে। ঠিক আছে? এক্ষেত্রে আমরা দু ধরনের শিশু দেখতে পারি মানসিকতার দিক থেকে ব্যতিক্রমী শিশুর ক্ষেত্রে। একজন বলেছি আমরা প্রতিভাবান চাইল্ড, যেটাকে আমরা মেধাবী বলি। দ্বিতীয় হচ্ছে পিছিয়ে পড়া শিশু। মূলত ভাবে ব্যতিক্রমী শিশুর মধ্যে এই দুজনই কিন্তু অন্তর্ভুক্ত থাকে। অনেকে এটা গুলিয়ে থাকেন যে আমাদের যারা ক্রিয়েটিভ চাইল্ড আছে তারাও কি ব্যতিক্রমী শিশুর মধ্যে পড়ে? অবশ্যই তারা কিন্তু ব্যতিক্রমী শিশুর মধ্যে পড়ে। ঠিক আছে? তারপরে আমরা এই জায়গাটা দেখানোর চেষ্টা করলাম পিছিয়ে পড়া শিক্ষার্থীও কিন্তু থাকতে পারে এর মধ্যে। যেখানে পিছিয়ে পড়া শিক্ষার্থী অর্থে আমরা যে সকল শিশুদের কথা বলি তারা সাধারণ শিশুদের থেকে পিছিয়ে রয়েছে, এবং এই পিছিয়ে পড়া শিশুদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে। শিশুরা মনোযোগের দিক থেকে ভীষণ স্বল্প পরিসরের হয়ে থাকে, শিশুরা বিমূর্ত চিন্তা করতে পারে না, যেগুলো থিঙ্কিং এবিলিটির দ্বারা হয়ে থাকে। বিভিন্ন ধরনের সততা হতে পারে, স্বাধীনতা হতে পারে, প্রেম হতে পারে, ভালোবাসা হতে পারে, দয়ালুতা হতে পারে। এই বিষয়গুলো আপনি পিছিয়ে পড়া শিশুদের কিন্তু বোঝাতে পারবেন না, এবং এটা এক ধরনের কিন্তু লার্নিং ডিসেবিলিটিস এর কিন্তু একটা প্রথম চিহ্ন আপনি ধরতে পারেন যে বাচ্চাটি সাধারণ থেকে পিছিয়ে আছে। এবং এখানে কিন্তু আপনি কারোর ক্ষেত্রে এখানে লক্ষ্য করতে পারেন যে সে হয়তো বিশেষভাবে সক্ষম একজন শিশু, সেটাকে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। ভুলে যাওয়ার প্রবণতা দেখা যাবে, মৌলিক কোনো চিন্তা ভাবনা বাচ্চা কিন্তু করতে পারবে না। অনেক সময় পিছিয়ে পড়া শিশুর উপর থেকে আপনাদের প্রশ্ন আসে, আর সিটেটের ক্ষেত্রে পিছড়া হুয়া চাইল্ড এরকম লেখা থাকে। তো সেখানে দাঁড়িয়ে মৌলিক চিন্তা ভাবনা কি? কোনো একটা জিনিসকে নতুন ভাবে দেখার ক্ষমতা, বোঝার ক্ষমতা, নিজের দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করার ক্ষমতা পিছিয়ে পড়া শিশুদের মধ্যে থাকে না। লার্নিং ডিসেবিলিটিস সম্পর্কে আমি এতক্ষণ ধরে আপনাদের বলছিলাম, এটি হচ্ছে মূলত ভাবে লার্নিং ডিসেবিলিটিস এর একটা জায়গা যেখানে দাঁড়িয়ে শিশুর অক্ষমতাকে আমরা দেখি। এবং মনে রাখবেন এটা কিন্তু একটি জটিল প্রক্রিয়ার মধ্যে পড়ে, যেখানে দাঁড়িয়ে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হচ্ছে বাচ্চার মধ্যে অক্ষমতা রয়েছে কিনা। আপনি বাচ্চা যখন বিহেভিয়ারে কিছু পরিবর্তন দেখবেন, তার মানে আপনাকে দিনের পর দিন কিন্তু সেই বাচ্চাকে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে কিছু সমস্যা দেখা যাচ্ছে কিনা। তার কি দেখতে অসুবিধা হচ্ছে? সে কি শুনতে অসুবিধা হচ্ছে? সে কি বিশেষভাবে সক্ষম শিশু? সে কি ম্যাথস বুঝতে পারছে? আপনি এগুলো কিসের মাধ্যমে বুঝতে পারবেন? ক্লাসে তার উপর নজর রেখে বুঝতে পারেন, তার উপরে কোনো ধরনের পরীক্ষা করে বুঝতে পারে, বা তার তথ্য স্কুল থেকে বা তার বাড়ি থেকে কিন্তু নিতে পারবে, অর্থাৎ তার প্যারেন্টস এর কাছ থেকে নিতে পারে। ঠিক আছে? এই অক্ষমতাগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, একটু আমরা দেখব সে অক্ষমতাগুলো কি কি। এখানে আমরা 3 ধরনের অক্ষমতার কথা আমরা দেখতে পারবো। ভাষাগত দিক থেকে অক্ষমতা, শিখন দক্ষতার দিক থেকে অক্ষমতা, অন্যান্য শিখন বিষয়ে অক্ষমতা। এই অন্যান্য শিখন বিষয়ে অক্ষমতার ক্ষেত্রে দেখতে পারবেন এখানে বাচ্চাদের লেখার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বাচ্চাদের পড়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বাচ্চাদের বোঝার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কোনো জিনিস একসঙ্গে আত্মস্থ করতে পারছে না, এরকম কিছু সমস্যা দেখতে পারবো। প্রথমে আমরা দেখবো ভাষার ক্ষেত্রে যে সমস্যা বা অক্ষমতাটা, এটা হয়তো আমার ছবির নিচে ঢেকে গেছে, আমি একটু পড়ে আপনাদের বলে দিই। এ ধরনের শিশুদের মধ্যে আমরা ভাষাগত দক্ষতার অভাব পাই, যেখানে দাঁড়িয়ে কিন্তু তাদের উচ্চারণ করতে অসুবিধা হয়, যোগাযোগের জন্য কোনো ধরনের ভাষা ব্যবহার করতে সমস্যা থাকে। এক্ষেত্রে আমরা উচ্চারণে অক্ষমতাকে দেখতে পারি, ভাষা ব্যবহারে অসুবিধাকে দেখতে পারি, ভাষা অনুধাবনে অর্থাৎ
বুঝতে তার অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা এদেরকে দেখতে পাই এক্ষেত্রে তাদের কিন্তু বোঝার অক্ষমতা অনেকটা কম থাকে। ভাষার অক্ষমতা কম আছে বলেই সে যে বোঝার অক্ষমতার পর্যায়ে পৌঁছাবে এরকম নয়, ভাষার অক্ষমতার ক্ষেত্রে শিক্ষণ অক্ষমতা অনেকটা তৈরি হয়ে থাকে। সে হয়তো ভুল জিনিসটা বুঝছে, ভুল জিনিসটা উচ্চারণ করছে এবং ভুল জিনিসটা লিখছে, এরকম কিন্তু হতে পারে। তার জন্য সেক্ষেত্রে কিন্তু ভাষার অক্ষমতাও কিন্তু একটা পার্ট যেখানে লার্নিং ডিসএবিলিটিস কে দেখা যাচ্ছে। অনেকের মনে হতে পারে ভাষার অক্ষমতা কিভাবে হতে পারে, মানে কোনো একটা ওয়ার্ড তুমি কোনো একজন বাচ্চাকে বলতে বলছো, সে বলতে পারছে না, তার আঞ্চলিকতা দোষ নেই, তার হয়তো অন্য কোনো ধরনের সমস্যা নেই, সে বলতে পারছে না, হচ্ছে না তার দ্বারা, এরকম একটা ব্যাপার যখন প্রেজেন্ট করবে তখন বুঝতে পারবেন বাচ্চার কিন্তু ভাষাগত অক্ষমতা রয়েছে। তারপর কি বলছে দেখো, শিক্ষাগত দক্ষতার অভাবের ক্ষেত্রে তৈরি হওয়া একটা অক্ষমতা। শিক্ষাগত দক্ষতা বলতে তিন ধরনের বিষয় আমাদের সামনে আসে। এই শিক্ষাগত দক্ষতা বলতে যেখানে দাঁড়িয়ে লার্নিং এক্সিলেন্স কে আমরা ডিফাইন করি, সেখানে তিন ধরনের আসে। প্রথমত বাচ্চাদের যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে পড়ার সমস্যা। সেটাকে কি বলছি, লেখা এবং পড়া এক্ষেত্রে দুটোই দেখা যায়। শুধুমাত্র লেখা যখন দেখা যাবে সেটাকে আপনি ডিসগ্রাফিয়া বলবেন, ঠিক আছে। যখন কেবলমাত্র পড়া এবং লেখা দুটোর ক্ষেত্রে যদি কোনো কারণে বলা হয়ে থাকে তাহলে ডিসলেক্সিয়া, যদি শুধুমাত্র পড়ার ক্ষেত্রে বলা হয়ে থাকে তাহলেও ডিসলেক্সিয়া বলবেন, তাকে আমরা ডিসলেক্সিয়া বলছি। যখন বাচ্চার মধ্যে কোনো ধরনের লিখনগত অক্ষমতা থাকবে, বাচ্চার লিখতে অসুবিধা হচ্ছে, এফ কে এল লিখছে বা কিছু, ডি কে বি কে আইডেন্টিফাই করতে পারছে না, উল্টো উল্টো লিখছে, এরকম ধরনের সমস্যা কিন্তু আপনি বাচ্চার মধ্যে দেখতে পারেন। এটাকে ডিসগ্রাফিয়া বলা হয়ে থাকে। ক্যালকুলেশন, দেখো ম্যাথসের সম্পর্কে বাচ্চার কি অবস্থা। প্রচুর মানুষজন আছে যারা আমরা ম্যাথসকে ভয় পাই। এবারে কিছু কিছু বাচ্চা এরকম আছে যারা ম্যাথসকে সাধারণ যোগ গুণ করতে পারছে না, তাদের কাছে নাম্বার উড়ে বেড়াচ্ছে, বা সে নাম্বারকে আইডেন্টিফাই করতে পারছে না সেটা 4 নাকি 8, সেটা 7 নাকি 4, এরকম বিষয়টা বুঝতে পারছে না। বাচ্চার মধ্যে দেখেন যদি গাণিতিকগত এ ধরনের সমস্যা হচ্ছে, এরকম নয় যে বাচ্চা 10, 15, 20 অব্দি নামতা পড়তে পারছে বা যোগ বিয়োগ করতে পারছে, এরকম রয়েছে, কিন্তু বেসিক জায়গাতেই সমস্যা হবে। বাচ্চা দেখবেন শিখতে পারছে না, সে বাই হার্ট ট্রাই করছে কিন্তু সে শিখতে পারছে না। এরকম ধরনের যদি বাচ্চার মধ্যে সমস্যা দেখা যায় সেটাকে কিন্তু আমরা ডিসক্যালকুলিয়া বলি। এই ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া এবং ডিসগ্রাফিয়া, এই প্রত্যেকটা থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসে। লার্নিং ডিফিকাল্টিস এর থেকে এই প্রশ্নগুলোই মূলত আপনাদের দেখতে পাওয়া যায়। ভাষাগত অদক্ষতা বা অদক্ষতা এই বিশেষ শিশু, পিছিয়ে পড়া শিশুর সম্পর্কে আবার আপনাদের প্রশ্ন আসে, সেটা আপনি যে পরীক্ষায় যান। এখানে একটা আমরা ডিসেবিলিটিস এর দেখি যেটা এনভিএলডি। এখানটার বাচ্চা কিন্তু কোনো ধরনের বিষয়কে বুঝতে পারে না, এবং এখানে বেশ কিছু পার্থক্যকে দেখতে পারবো। এখানে কি ধরনের পার্থক্যকে দেখতে পারবো, দেখো, অ্যাপেশিয়া নামে এক ধরনের ডিসেবিলিটিস হয়, লার্নিং ডিসেবিলিটিস। বাচ্চার শুনে বোঝার সক্ষমতার সমস্যা। আমি আপনাকে বলছি আপনি কোনো জিনিস বুঝতে পারছেন, বসে ক্লাসটি শুনছেন, তার মানে আপনি আত্মস্থ করতে পারছেন। কিন্তু কিছু বাচ্চাকে আপনি বলবেন, দেখবেন সে আত্মস্থ করতে পারছে না। অনেক মানুষের ক্ষেত্রেই হয়, কারণ সে ছোট থেকে বড় হয়েছে সেই ডিসেবিলিটিসটাকে সঙ্গে নিয়ে। এ ধরনের কিন্তু সমস্যাকে আমরা কি বলে থাকি, অ্যাপেশিয়া বলে থাকি। যদি ডিসপ্রেক্সিয়া বলে থাকি সেটা কি হয়ে থাকে, ডিসপ্রেক্সিয়া হচ্ছে যে কোনো ধরনের মোটর স্কিল জাতীয় সমস্যা। এই যে হাত ঘোরাচ্ছি, হাতে লিখছি, এগুলো কিন্তু মোটর স্কিলস এর মধ্যে পড়ে, ঠিক আছে। আপনি দৌড়াচ্ছেন, আপনি হাঁটছেন, আপনি সাইকেল চালাচ্ছেন, জুতোর ফিতে বাঁধছেন, পেন ধরছেন, টাই বাঁধছেন, এই ধরনের বিষয় দেখবেন হাত কাঁপে অনেকের, বাঁধতে পারছে না, জুতোর ফিতে বাঁধা হচ্ছে না, সম্ভব নয় তার দ্বারা বাঁধা। এ ধরনের মোটর স্কিলে যদি আপনি সমস্যা দেখতে পারেন, দেখবেন অনেকের দুধ বা চায়ের কাপের যদি আপনি ঢালেন দেখবে হাত কাঁপছে। এই যে এই ধরনের সমস্যা মোটর স্কিল জাতীয়, এটাকে কিন্তু ডিসপ্রাক্সিয়া বলা হয়ে থাকে। এডিএইচডি কি, এটি হচ্ছে এক ধরনের আরেকটা ডিসেবিলিটি যেখানে বাচ্চা পুরো একটা বিষয়কে একসঙ্গে নিতে পারছে না। এই যে আপনাকে আমি পুরো ডিসেবিলিটিসটাকে দেখানোর জন্য ভাষাগত অক্ষমতাকে বললাম, পিছিয়ে পড়া শিশুর কথা বললাম, ব্যতিক্রমী কিছু শিশুর কথা বা স্পেশাল চাইল্ডের কথা আলোচনা করলাম, আপনি এতগুলো হয়তো একসঙ্গে বুঝতে পারছেন। এই যে আপনি এতগুলো বিষয়কে একসঙ্গে বুঝতে পারছেন না, কিন্তু আপনার কাছে সেই ক্যাপাবিলিটি আছে বলে আমি মনে করছি, বা আপনার বৈজ্ঞানিক দিক থেকে বয়স মনে করছে আপনার কাছে এই ক্যাপাবিলিটিটুকু ছিল, যেখানে দাঁড়িয়ে এই সম্পূর্ণ জিনিসটা আপনি বুঝতে পারতেন। বা আমি তোমাকে ফোন সম্পর্কে কোনো একটা বিষয় সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি, তুমি ফোনটা সম্পর্কে বুঝতে পারছো না এই টোটালি বিষয়টাকে, যে এটাকে ফোনের কাভার বলে, এটা টোটালি ফোন, এটাকে ফোনের স্ক্রিন বলে, এই ছোট বিষয়টি হচ্ছে গিয়ে ক্যামেরা,
আপনাকে ভেঙে দেখাতে হচ্ছে বা বোঝাতে হচ্ছে। যখন দেখবেন বাচ্চার মধ্যে কোনো একটা জিনিসের এরকম ধরনের অ্যাটেনশনের অভাব রয়েছে, তাকে যে কোনো জিনিস দীর্ঘ সময় আপনি করাতে পারছেন না, লেকচার মেথডে পড়াতে পারছেন না, দীর্ঘ সময় অঙ্ক করাতে পারছেন না, বা কোনো একটা বিষয়কে আপনি টোটালি বোঝাতে পারছেন না, আপনাকে ছোট ছোট করে ভেঙে বিষয়টাকে আত্মস্থ করাতে হচ্ছে, বুঝতে হবে বাচ্চা কিন্তু ADHD শিকার। ঠিক আছে? অটিজম, অটিজম কি ধরনের হয়? এটা হচ্ছে এখনকার দিনের বাচ্চাদের খুব দেখা যায়, এটাকে অটিজম বলা যাবে কিনা আমি ঠিক জানি না। দেখবেন বাচ্চারা কথা বলতে চাইছে না, বাচ্চারা সোশ্যাল না, আমি কথা বলবো না, বেরোবো না, ঘরের এক কোণে বসে রয়েছে, গেম খেলছে, বন্ধুদের সাথে হয়তো চ্যাটে কথাবার্তা বলছে, কিন্তু সামনে থেকে কথাবার্তা বলছে না। সোশ্যালি আপনি তাকে কোথাও নিয়ে গেলেন, দেখবে যে 10 কিলোমিটার দূরে পালিয়ে গেছে। বাচ্চাদের মধ্যে এই ধরনের যদি কোনো ধরনের বিষয় দেখে যায়, সেটাকে কিন্তু আমরা অটিজম বলে থাকি। কমিউনিকেশন রিপিট করছে বারবার করে, সে বুঝতে পারছে না কতটুকু বলে যাচ্ছে, আপনি যদি তাকে কথা বলতে দেন কারোর সাথে, সে ঘেমে যাচ্ছে। এই ধরনের বিহেভিয়ার যদি আপনি বাচ্চার মধ্যে দেখতে পারেন, এই ধরনের ডিসেবিলিটিস কিন্তু এটা ডিসেবিলিটিস এর মধ্যে পড়ে, যেটাকে কিন্তু আমরা অটিজম বলি। চারপাশের পরিবর্তন, পরিবেশ যদি পরিবর্তন হয়, তার সমস্যা হচ্ছে। আপনি হয়তো ফোনটাকে এদিক থেকে নিয়ে এদিকে রাখলেন, বা আপনি আপনার যে ঘরে সে থাকে সেই ঘরের স্ট্রাকচার পরিবর্তন করে দিলেন, সে রীতিমতো ভয় পেয়ে যাচ্ছে। এই ধরনের বাচ্চা কিন্তু দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু এক একটা ডিসেবিলিটিস এর মধ্যে পড়ে। এখানে আমরা প্রচুর ধরনের ডিসেবিলিটিস সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি, যেগুলো আপনি সাধারণত কোনো ক্লাসে বা সাধারণত ভাবে কোনো চ্যানেলে আপনি দেখতে পারবেন না। এই প্রত্যেকটা ডিসেবিলিটিস কিন্তু আপনার সিটেট এর ক্ষেত্রে, এসটেট এর ক্ষেত্রে, ডাব্লিউবি টেট এর ক্ষেত্রে, আপার প্রাইমারি টেট এর ক্ষেত্রে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট, যেখানে আপনার সিটিপি আছে সেই প্রত্যেকটা বিষয়ের জন্য। ইভেন আপনি যদি টিচিং অ্যাপটিটিউড এর কোনো পরীক্ষা দেন, যেখানে দাঁড়িয়ে আপনার নেট সেটের পেপারে টিচিং অ্যাপটিটিউড রয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনার এসটেট এর পেপারে টিচিং অ্যাপটিটিউড গুলো থাকে, টিচিং অ্যাপটিটিউড যেখানে দাঁড়িয়ে আমরা সাধারণভাবে টিচিং সম্পর্কে কথা বলি, কিভাবে পড়ানো দরকার, বাচ্চাদের কিভাবে দেখা দরকার বা অন্যান্য বিষয়, এগুলো থেকেও কিন্তু আপনি প্রশ্ন পেতে পারেন। তো এই অবধি আমাদের ডিসেবিলিটিস এর বিষয়গুলো ছিল। অবশ্যই আমাদের কিন্তু জানাতে হবে যে ক্লাসগুলো কেমন লাগলো। আজকে ডিসেবিলিটিস এর ক্লাস কিন্তু এই অবধি। শিক্ষণগত অক্ষমতা আপনার কাছে কতটা ক্লিয়ার হলো, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। সকলকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। এবং আমি একটুখানি প্রত্যেককে একটু বলে দিই যে এবার থেকে প্রত্যহ কথাটা ব্যবহার করছি। দুপুর 2টোর সময় আপনাদের ক্লাস আপলোড হবে। সেটা বাংলার উপর হতে পারে, বা সেটা সিডিপির উপর হতে পারে। বাংলা থেকে 3টে ক্লাস পাবেন এবং সিডিপির থেকে মিনিমাম 2টো করে ক্লাস পাবেন। ঠিক আছে? চেষ্টা করা হবে যে বেশিরভাগ ক্ষেত্রে আপনি হয়তো রেকর্ডেড ভার্সনে পাবেন, চেষ্টা করা হবে লাইভ ভার্সনেও ক্লাস নেওয়ার। সকলকে অনেক ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্লাসগুলো কেমন লাগছে এবং কতটা আপনাদের কাজে লাগছে। অবশ্যই ক্লাসগুলোকে দেখুন, ভালো লাগলে শেয়ার করুন, সকলকে জয়েন হতে সাহায্য করুন, এবং চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করুন। অবশ্যই চ্যানেলের কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই, এটা আমি বারবার করে বলবো। সকলকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অ্যান্ড ইয়োর সেলফ অ্যান্ড অনিতা ঘোষ। অবশ্যই সকলে পড়াশোনার মধ্যে থাকবেন এবং ভালো থাকবেন।